তানিয়া চৌধুরী ওর কপালে গালে গলায় হাত ছুঁয়ে ছুঁয়ে খানিকক্ষণ নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, না, জ্বরটা তো এখন নেই। ছোট, তুই একবার দেখ দেখি ওর জ্বরটা ছেড়েছে না। শেষ কথাখানি ছোট জায়ের উদ্দেশ্য করে বলল তানিয়া চৌধুরী। রোকসানা চৌধুরীও ওনার কথা মতো রাত্রের কপালে ছুঁয়ে দেখে নিল, জানালো। আপা, জ্বরটা বোঝা যাচ্ছে না। পর মুহূর্তেই উনি রাত্রিপ্রিয়াকে জিজ্ঞেস করল, ও রাত, তোমার শরীর এখন কেমন লাগছে? ভালো, তবে মাথাটা বেশ ভার ভার লাগছে। আচ্ছা, তাহলে চলো আমরা সবাই আজ ঢাকা ফিরে যাই, এখানে আর থাকতে হবে না। অপরাধীর মতো মুখ করে জানালো পরশ। হঠাৎ মেয়েটার এহেন কথা শুনে রাত্রিপ্রিয়া অবাক হয়ে জানতে চাইল, ও মা, আজই ঢাকা ফিরে যাব কেন? এখানে এসে তুই অসুস্থ হয়ে গেলি, এখনো অসুস্থ, এরপর আর এখানে থাকার মানেই হয় না। আমরা জন্য তো আশা, ট্রাস্ট মি, আমি নিজেকে সামনে নিয়েছি রাত, এরপর আর কোনো পাগলামি করব না। তাই ফালতু এখানে বসে সময় নষ্ট করার কি দরকার? তুই অসুস্থ অবস্থায় খামোকা আমার জন্য কষ্ট করবি কেন? চল আজই ফিরে যাই। পরশের মায়া মায়া সরল উক্তি শুনে রাত্রিপ্রিয়া মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে বলল, ধুর, তোকে কে বললো আমি অসুস্থ? আমি একদম সুস্থ। তুইও ছুঁয়ে দেখ, জ্বর টর নেই, সামান্য মাথাটা ভার ভার। ওটা তেমন কিছু না, এক মগ কফি খেলেই সেরে যাবে। তবুও আবার তবুওটা কি? চুপ কর তো পরশ, একদম মুরব্বীদের মতো কথা বলবি না। সব সময় কি আর আমাদের এরকম সবাই মিলে কোথাও ঘুরে বেড়ানোর সুযোগ হয়? আবার কবে না কবে এই সুযোগ আসে কে জানে। আবার এসছি যখন, এবার আমাদের প্ল্যান মতোই সবকিছু শেষ করব, তবেই যাব, বুঝলি? পরশ আর কথা বাড়ালো না, মৃদু কণ্ঠে শোধালো। হ্যাঁ বুঝেছি। ওদের কথার মাঝে রুমে উপস্থিত হয় সানাম চৌধুরী। এতক্ষণ সে বাইরে ছিল, ডক্টরের সঙ্গে দেখা করে এসেছে। রাত্রিকে বসে বসে সবার সঙ্গে গল্প করতে দেখে গম্ভীর কণ্ঠে শোধালো, রাত, ফ্রেশ হয়ে এসো, ডক্টর সাহেব তোমার জন্য অপেক্ষা করছেন। ডক্টরকে চলে যেতে বলুন, ওর জ্বর সেরে গেছে তো। রাত্রিপ্রিয়ার হেয়ালি প্রতি উত্তর শুনে সানাম চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। কেয়ারলেস মেয়ে একটা, জ্বর সেরে গেছে মানে কি? মেয়েটা কি জানে গতকাল মধ্যরাতেও জ্বরে তার গা পুড়ে গেছে? হুঁশ ছিল না, আবল তাবল বকেছে। কি পরিমাণ জ্বালিয়েছে তাকে! চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল সানাম চৌধুরী। রাতে এক ফোঁটাও ঘুমোতে পায়নি ছেলেটা, আর মেয়েটা উঠে দিব্যি গল্প গুজবে আসর বসেছে। নিজের প্রতি কোনো কেয়ার নেই। সানাম চৌধুরী এবার খানিকটা ধমকে উঠল, বলল, একদম চুপ, যা বলছি সেটাই করো, দ্রুত এসো। এর মধ্যে পাশ থেকে তানিয়া চৌধুরী পুত্রবধূর সাফাই গিয়ে ছেলেকে উদ্দেশ্য করে কঠোর কণ্ঠে শোধালো, আহা সানাম, এভাবে ধমকাচ্ছিস কেন মেয়েটাকে? আস্তে করে বললেই তো হয়। একদম বাপের মতো স্বভাব হয়েছে। ধমকাধমকি ছাড়া কথাই বলা যায় না। নিষ্কথা শেষ করেই সানাম চৌধুরী আর এখানে এক মুহূর্ত দাঁড়ালো না। মায়ের কথা শুনল কি না বোঝা গেল না। ছেলেটা পুরোপুরি সবাইকে অগ্রাহ্য করে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিপ্রিয়া বিস্মিত নয়নে সেদিকে তাকিয়ে রইল। এইমাত্র লোকটা তাকে ধমক দিল না, এটা যেন কিছুতেই হজম হচ্ছে না তার। এদিকে সালাম চৌধুরী নিজ অর্ধাঙ্গিনীর মুখে এহেন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। লোকটা ভাবতে লাগলো, এই মহিলাকে উনি আবার কবে ধমকে ধমকে কথা বলেছিল। না, কিছুই তো মনে পড়ছে না তার। অথচ এই মহিলা সবার মধ্যে বসে তাকে একতরফা দোষারোপ করে গেল। উনি হতাশ হলো, তবে কিচ্ছুটি বলল না। নিজেও ছেলের পেছনে পেছনে বেরিয়ে গেল। বিনা বাক্যে রুম ছাড়ল নয়ন ও সাইমনও। খামোখা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদের ড্রামা দেখার মানে হয় না। রাত্রিপ্রিয়া গোল হয়ে এখনও বিছানায় বসে আছে। তাৎক্ষণিক মেয়েকে তাড়া দিয়ে আনোয়ার সাহেব বলল, ওনার সাথে তাল মিলিয়ে রায়হান চৌধুরী বলল, হ্যাঁ হ্যাঁ, যা মা, তুই গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমরাও এখন যাই। ওরা কেউ আর কথা বাড়ালো না, সবাই একে একে রুম থেকে বের হয়ে গেল। রাত্রিপ্রিয়া এতক্ষণে নেতা সাহেবের নীরব যত্নটুকু বুঝতে পেরে আনমনে খিলখিল করে হেসে ফেলল। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। নিজেকে এবার ভীষণ হালকা লাগছে। আজ বেলা অবধি আরামসে ভালো একটা ঘুমও হয়েছে। নেতা সাহেব তাকে আজ মোটেও বিরক্ত করেনি, একবারও ডাকেননি, বরং ঘুমানোর সুযোগ করে দিয়েছেন। সব কিছু মিলিয়ে জ্বরে ঝড়ে সুখদায়। অন্তঃকরণ নিয়ে পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল মেয়েটা। আজ তার সব কিছুই কেন জানি খুব ভালো লাগছে, মজা লাগছে।
দুপুর 12টা। সোনাদিয়া দ্বীপের চারপাশে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ উপভোগ করছে পায়েল। এই দ্বীপটা বেশ শান্ত, চোখ ধাঁধানো সব প্রাকৃতিক সৌন্দর্য। পায়েল মুগ্ধ চোখে দেখছে সব, মাঝে মধ্যে মুঠোফোনে ছবি তুলছে। এর মধ্যে সাইমন ভাই উপস্থিত হয় সেখানে। কল্পপ্রিয়সীর কাছাকাছি এসে ওর মুখপানে একবার তাকিয়ে আলগোছে নয়ন জোড়ায়। পায়েল মেয়েটা সেটুকু বুঝিয়ে টের পেল, ভ্রু উঁচিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। অমন করে কি দেখছেন সালমান ভাই? সাইমন সেভাবেই চোখের দৃষ্টি স্থির করে জবাব দিল। তো কি? এতে খানিকটা লজ্জা পেল পায়েল, দ্বিধাগ্রস্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, আমাকে এমন ধ্যান দিয়ে দেখার মতো কি অনেক কিছু আছে। কি আছে? সাইমন সেসব কথা প্রত্যুত্তর করল না, পুরোপুরি ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, মার্কেটে যাবি পায়রা? এখানে হস্তশিল্পের দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায়। সাইমন ভাই ওর কথার জবাব দিল না, পুরোপুরি ভিন্ন একটা প্রসঙ্গ টেনে আনলো। এতে মন খারাপ হয়ে গেল পায়েল মেয়েটার। সে মুখ ভার করে জবাব দিল, আমি কোথাও যাব না। সাইমন চৌধুরী প্রত্যুত্তর করল না, ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভাবলেশীনভাবে বিপরীত পথে হাঁটতে শুরু করলো, যেন পায়েল না গেলে তার কিছু যায় আসে না। এতে শ্যামময়ী মেয়েটার মুখখানায় আরও ভারী আস্তরণ পড়ল। সে ভেবেছিল সাইমন ভাই তাকে জোর করবে, যাওয়ার জন্য সাদাসাদি করবে। উনি আর একবার বললেই তো পায়েল চলতো তার সঙ্গে। কিন্তু কিন্তু কি, লোকটা তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল। অজানা এক অভিমানে মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। তার হুট করেই লাজ লজ্জা ভুলে বলতে ইচ্ছে করছে, সালমান ভাই, আমিও আপনার সাথে যাব। আপনি যেখানে ইচ্ছে আমাকে নিয়ে চলুন, আমি কেবল আপনার সঙ্গ চাই। খুব বলতে চাওয়া কথাগুলো আর বলা হলো না। পুনরায় এক ঢোকে কথা গিলে ফেলল মেয়েটা। একবার নিষেধ করার পর যেচে পড়ে কি আর এসব বলা যায়? এতটার নির্লজ্জ বেহায়া পায়েল হবে কি করে? পায়েল এবার নিজের উপর খানিকটা বিরক্ত হলো। আজকাল আজগবি কী সব ভাবছে সে। ছি, এসব কি কথা? পায়েল নিজের মনকে শাসালো কতক্ষণ, এরপর ভারী চোখে আকাশের দিকে তাকালো। মনটাও যেন আজকাল তার নিয়ন্ত্রণের বাইরে। যে মেঘ সে নিমিষের মধ্যে কাটাতে চায়, সেই মেঘই বারবার আস্তে পিষ্টে জড়িয়ে নিচ্ছে তাকে। এসব কি হচ্ছে? মেয়েটার ভাবনা চিন্তার মাঝেই ঝড়ের গতিতে একখানা বাইক এসে থামলো তার পাশে। পায়েল তাকালো সেদিকে। মেয়েটা কিছু বোঝার আগেই বাইকের মালিক গম্ভীর কণ্ঠে শোধালো, ওর কালো হেলমেট পরা সুদর্শন এই যুবককে চিনতে মোটেও অসুবিধা হলো না পায়েলের। সাইমন ভাই তাকে বাইকে উঠতে বলছে। এতেই মন ভালো হয়ে গেল মেয়েটার। পায়েল সুরসুর করে উঠে বসলো। সাইমন হাসলো, মনে মনে বলল, মচকাবে তবুও ভাঙবে না, বিচ্ছু একটা। রাস্তায় দ্রুত গতিতে বাইক চলছে। পায়েল অনুভব করলো সাইমন ভাইয়ের হাত শক্তভাবে বাইক ধরে আছে এবং হেলমেট পরা মাথাটা অবিচল। বাতাসে হাওয়ার সাথে একসাথে তার মনও উড়ে যাচ্ছে। পায়েল একটু ভয় পেলেও সাইমন ভাইয়ের সঙ্গ পেয়ে তার বুকটা গর্বিত হয়ে ফুলে ফেঁপে উঠেছে। কোথায় যাচ্ছি আমরা? পায়েল সাইমন ভাইকে জিজ্ঞাসা করল, কিন্তু সাইমন ভাই কোনো জবাব দিল না। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই, যেন তিনি নিজের নীরবতার গভীরে ডুবে আছেন। একসময় এই নীরবতা ডিঙিয়ে সাইমন ভাই বলল, কাঁধে হাত রাখ, রাস্তাটা ভীষণ খারাপ, পড়ে যাবি। পায়েল সঙ্গে সঙ্গে কোনো সংকোচ ছাড়াই তার কাঁধ জড়িয়ে ধরল। আবারও বাইক চলছে, এরপর দুজনের মাঝে নীরবতা। বাইক চলতে চলতে পায়েল আশেপাশের দৃশ্য বলে দেখতে লাগলো। বনভূমি আর পাহাড়ি পথের মাঝ দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল এই পথের সৌন্দর্য তাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছে। অবশেষে সাইমন ভাই বাইক থামালো একটি ছোট্ট জায়গায়, যেখানে কিছু ছোট দোকানপাট আর সবুজ গাছপালা আছে। তিনি নেমে এসে পায়েলের দিকে তাকালেন, বললেন, এখানে আসার কোনো বিশেষ কারণ ছিল? পায়েল বুঝতে পারল এটাই সেই বাজার যা সাইমন ভাইয়ের কথায় উল্লেখ ছিল। সাইমন ভাইয়ের আচরণে এক ধরনের রহস্যময়তা ছিল। পায়েল আগ্রহ নিয়ে সাইমন ভাইয়ের দিকে তাকালো, অপেক্ষা করে কি হতে চলেছে তা জানার জন্য। আজ এই মুহূর্তে সাইমন ভাইকে তার কাছে বেশ রহস্যময় লাগছে। এরই মধ্যে সাইমন ভাই পায়েলকে বাজারে প্রবেশ করতে ইঙ্গিত করলেন। পায়েল বাইকের ধুলো পরিষ্কার করে মাটিতে পা রাখলো এবং চারপাশে তাকালো। এখানে বেশ কিছু দোকান এবং স্টল সাজানো ছিল, যেখানে হাতে বানানো জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মাটির কাজ, কাঠের খেলনা, পুঁতি ও শামুকের গহনা এবং নানান রকমের ঝালমুড়ি আর মিষ্টির স্টল। এইখানে আসতে চাইছিলে তাই না? সাইমন ভাই পায়েলের দিকে তাকিয়ে আবারও বললেন। পায়েল কিছুটা অবাক হয়ে গড়গড়িয়ে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আমি ভাবিনি আপনি আমাকে এখানে নিয়ে আসবেন। আপনাকে ধন্যবাদ সালমান ভাই।
সাইমন ভাই হাসলেন, মনে মনে বললেন, এটা তো আমার দায়িত্ব মহারানী, তুমি চাইবে আর আমি আনবো না? মুখে বলল, তুই কি জানিস এইখানকার হস্তশিল্পের মধ্যে অনেক কিছুই বিশেষ, আর তুই যদি এই জিনিসগুলো দেখিস তাহলে হয়তো তোর অনেক কিছুই ভালো লাগবে। তাই নাকি? চলুন দেখি তো। পায়েল আগ্রহ নিয়ে একটি স্টোরে গিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ দেখতে শুরু করলো। তার চোখে একে একে সব কিছুকে নিয়ে উচ্ছ্বাস ছিল। সাইমন ভাই মাঝে মাঝে পায়েলের কাছে এসে তাকে বিশেষ কিছু জিনিস দেখিয়ে দিচ্ছিলেন, আর পায়েল কৌতূহল সহকারে সেগুলি পরীক্ষা করছিল। এমন সময় পায়েলের চোখে একটি বিশেষ ধরনের মাটির পুতুল পড়ল। তার নকশা অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম। পায়েল পুতুলটিতে হাত দিয়ে বলল, এটা খুব সুন্দর, কি এক আশ্চর্য। সাইমন পুতুলটিতে হাত বুলিয়ে বললেন, এইটা বিশেষ এক শিল্পীর হাতে তৈরি, তারা আসলে মানুষের অনুভূতি তুলে ধরেন তাদের কাজে। পায়েল আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলো সব, অনেক কিছু কেনাকাটাও করলো। এর মধ্যে তার চোখ আটকে যায় সাদা শামুকের তৈরি কিছু চুড়ির মধ্যে। পায়েল চুড়িগুলো ধরে ক্রমাগত নাড়াচাড়া করছে। তা দেখে সাইমন হুট করেই তার হাত থেকে চুড়িগুলো কেড়ে নিল। নিজ হাতে একটা একটা করে সবগুলো চুড়ি পরিয়ে দিল পায়েলের হাতে। সব শেষে বলল, সুন্দর লাগছে, তোকে বেশ মানিয়েছে। পায়েল মৃদু হাসলো। ওর কাছে স্বপ্নের মতো লাগছে সব। তার মনে হলো এই বাজারের সৌন্দর্য আর সাইমন ভাইয়ের সঙ্গে কাটানোর সময় তার কাছে একেবারে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। তার চোখের কোণায় সামান্য জল জমেছে, কিন্তু আনন্দের কারণে সেই জল শুকিয়ে গিয়েছে। সাইমন ভাই পরপর মৃদু হাসি দিয়ে বললেন, পায়রা, আমি আশা করছি তুই আজকের দিনটা খুব উপভোগ করেছিস। পায়েল সাইমন ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, অবশ্যই, আজকের দিনটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পুনরায় আপনাকে ধন্যবাদ। এখানের ঘোরাঘুরি শেষ করে সাইমন ভাই আবার বাইকে উঠল। পায়েলও তার পাশে বসলো। বাইক চলতে লাগলো এবং তাদের সামনে পেঁচিয়ে চলল আরও এক নতুন যাত্রা, এক নতুন সূর্যোদয়ের মতো। বাইক চলতে চলতে পায়েল অনুভব করল এই দিনটি তার জীবনে একটি বিশেষ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে উঠেছে। সাইমন ভাইয়ের সাথে কাটানোর সময়, বাজারের সৌন্দর্য এবং হস্তশিল্পের অনন্য রুচি, এসব কিছু মিলিয়ে তার মন এক নতুন অনুভূতির বন্যায় ভেসে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। সাইমন ভাই বাইক থামালেন একটি পাহাড়ের চূড়ায়, যেখানে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। পায়েল চোখ মেলেই দেখতে গেল সূর্য ধীরে ধীরে আকাশের কোল ঘেঁষে হিমেল আলো বিক্ষিপ্ত করছে। পায়েল মুগ্ধ হয়ে দৃশ্যটি উপভোগ করছিল। এখানে আসার কারণ কি? পায়েল অবশেষে সাইমন ভাইকে জিজ্ঞাসা করল। সাইমন ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রকৃতির এই সৌন্দর্য তোর সঙ্গে ভাগাভাগি করার জন্য। মাঝে মাঝে আমরা আমাদের জীবনের দুশ্চিন্তা আর অস্থিরতা ভুলে এই ধরনের শান্তি ও সৌন্দর্য উপভোগ করতে পারি। পায়েল সাইমন ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনল এবং মনে মনে ভাবল, সত্যি জীবনটা কখনো কখনো এতটা সুন্দর হতে পারে। তাদের এই শান্ত এবং সুন্দর মুহূর্তটি এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে তার জন্য। সাইমন ভাই এর মধ্যে পায়েলকে তার শখের বইগুলো থেকে কিছু টিপস ও পরামর্শ দিলেন, আর পায়েল সেই সমস্ত পরামর্শ মন দিয়ে শুনল। সূর্য আস্তে আস্তে অস্তমিত হতে শুরু করলো এবং আকাশের রং পাল্টে যাওয়া দেখছিল দুজনেই। পরিশেষে সাইমন ভাই লোকাল একটি টঙের চায়ের দোকান থেকে পায়েলকে কিছু মিষ্টি আর চা পরিবেশন করলেন, যা তাদের এই সুন্দর দিনকে আরও সুস্বাদু করে তুলল। সাইমন ভাইয়ের মুখে আজ সারাদিন একটি সন্তুষ্টির হাসি ছিল এবং পায়েলের চোখে ছিল কৃতজ্ঞতার আলোক। অবশেষে তারা পুনরায় বাইকে উঠল এবং শহরের দিকে ফিরে চলল। বাইক চালাতে চালাতে একসময় সাইমন ভাই গুনগুন করে গেয়ে উঠল, বুকের ভেতর প্রেমের নদী চলতে চলতে চলে না, দেখলে তোরে এই পরাণে কিছুই ভালো লাগে না, কাছে পেলে রাখবো তোরে মিষ্টি মাখা আদরে, বাসবো ভালো সকাল বিকাল রাখবো চোখের নজরে।
পায়েল জানলো আজকের দিনটি শুধু একটা সুন্দর অভিজ্ঞতা নয়, বরং একটি নতুন সম্পর্কের সূচনা। সাইমন ভাইয়ের সাথে কাটানো এই সময়টি তার জন্য বিশেষ গুরুত্ব বহন করবে এবং তা চিরকাল মনে থাকবে। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। রাতের প্রথম অংশ। সমুদ্র পাড়ের নরম বালির উপর আজও আড্ডার আসর জমিয়েছে চৌধুরী পরিবার। সবাই এখানে থাকলেও রাত্রিপ্রিয়া নেই। সারাদিন সবার সঙ্গে সঙ্গেই ছিল, এখন মেয়েটা হোস্টেলে একা একা শুয়ে আছে। তার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রামের জন্য এসেছে এখানে। একাকী রুমে চোখ বন্ধ করে শুয়ে আছে রাত্রিপ্রিয়া। এমন সময় একটি শক্তপোক্ত শীতল হাত ছুঁয়ে দিল তার কপাল। রাত্রিপ্রিয়ার কাছে এই স্পর্শ ভীষণ পরিচিত, বহু পরিচিত। তাই সে চোখ বন্ধ অবস্থাতেই ক্ষীণ কণ্ঠে ডাকল, নেতা সাহেব। হুম। ওখান থেকে চলে এলেন যে? সানাম চৌধুরী অল্প স্বল্প হাসল, কিন্তু জবাব দিল না। তাৎক্ষণিক স্ত্রীর পাশে পা তুলে বসলেন। বার কয়েক হাত দিয়ে রাত্রিপ্রিয়ার জ্বরটা চেক করলেন। যদিও ওর শরীরে জ্বর নেই, খানিকটা সময় নিয়ে নিষ্কর্ম শেষ করে শুধালো, তোমার শরীর কি বেশি খারাপ লাগছে বউ? ডক্টর ডাকবো? ধুর, কতবার বলবো আমি ঠিক আছি, আপনি বেশি বেশিই করছেন। বলতে বলতে উঠে বসতে চাইল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। রাত্রিপ্রিয়া তবুও উঠে বসল। টলমলে চোখে তাকালো স্বামীর মুখপানে, বোঝার চেষ্টা করলো লোকটাকে। এতক্ষণ সানাম চৌধুরী সমুদ্র পাড়ে সবার মাঝেই ছিলেন, কিন্তু মন পড়েছিল এই অসুস্থ বউয়ের কাছে। বলতে গেলে নয়ন তাকে এতক্ষণ আটকে রাখছিল। এক পর্যায়ে বন্ধুর অস্থিরতা দেখে নয়ন নিজেই পাঠিয়ে দিয়েছে। ছাড়াবে আর এক মুহূর্ত দেরি করেনি সানাম চৌধুরী। হন্তদন্ত পায়ে ছুটে এসেছে এখানে। এর মধ্যে অধৈর্য হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তার কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞেস করল, আমি কিছু জিজ্ঞেস করছি। নেতা সাহেবের বরাবরের মতো সহজ স্বীকারোক্তি। তোমাকে ছাড়া একা একা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ওরা তো সবাই ওখানে, তবু আপনি একা? তুমি ছাড়া আমি চাঁদের হাটেও সম্পূর্ণ একা। ধুর পাগল, আপনি যান, সবার মাঝে গিয়ে একটু সময় কাটান, ভালো লাগবে আপনার। আপনি যে আমায় নিয়ে টেনশন করছিলেন তা তো আমি জানি, কিন্তু এই দেখুন আমি একদম সুস্থ আছি। সামান্য একটু টায়ার্ড লাগছে, আমি কিছুক্ষণ রেস্ট নিই, আপনি যান। তার আর দরকার নেই, তুমি যেখানে আমিও সেখানে। একটু দূরে গেলেই তোমাকে ভীষণ মনে পড়ে। সবকিছু ফাঁকা ফাঁকা, শূন্য শূন্য লাগে। কি যে বিদঘুটে এক অসুখ পেয়ে বসে আছে আমায়, ও বুঝবে না তুমি। নেতা সাহেবের এহেন কথায় খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী গোমরা মুখে শুধালো, তুমি হাসছো? হাসছি। হাসার মতো কিছু ঘটেছে? ঘটেছে। রাত্রির এহেন জবাবে সানাম চৌধুরী থেমে গেল। ভ্রু উঁচিয়ে তাকালো বইয়ের মুখপানে। ওর ভেতরে কি চলছে বিচক্ষণ চোখে তা বোঝার চেষ্টা চালালো। এর মধ্যে রাত্রিপ্রিয়া পেছন থেকে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। এরপর ফিসফিস করে আদুরে কণ্ঠে শুধালো কিছু বাক্য। নেতা সাহেব, আমায় ভাবছেন? ভাবছি। ওর দিকে থায় তাকিয়ে জবাব দিল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া হাসল, তার হাসির ভেতরে এক ধরনের তৃপ্তি। পরপর ঠোঁটের হাসি বজায় রেখেই আগের মতোই শোধালো, ভাবুন, আমি চাই আপনার ভাবনাগুলো আমাতেই বিরাজমান থাকুক। আমি চাই আপনার আরো বেশি একলা লাগুক, আরো বেশি মনে পড়ুক আমার কথা। আমি চাই না আপনি আমায় ভুলে যান। আমাকে ছাড়াই দূরে গেলে যেন আপনাকে জাপটে ধরে আমার শূন্যতা, যেন হু হু করে ওঠে সমস্ত হৃদয়, সমস্ত বিকেল খাঁচায় ধরে বিষণ্ণতায়। এই মেয়ে, তুমি আমাকে পাগল বানাতে চাও? চাই। এসবের কি দরকার বউ? যে মানুষটা এমনিতেই পুরোপুরি তোমাতেই আসক্ত, যার ধ্যান জ্ঞান জুড়ে পুরোপুরি তুমিময়, তাকে কেন বেহায়া পাগল বানানোর অহেতুক চিন্তা করছো? আমি তো বহু আগে থেকেই তুমিময় পাগল। সানাম চৌধুরী চট করে ঘুরে বসলো বউয়ের মুখোমুখি। আবেশে হাত মুখে ধরল রাত্রিপ্রিয়ার কোমর। এরপর গম্ভীর কণ্ঠে বলে সানাম চৌধুরী মুখোমুখি বসে রাত্রিপ্রিয়ার হাতের তালুতে স্নেহপূর্ণ একটি চুম্বন করল। রাত্রিপ্রিয়া চটজলদি সানাম চৌধুরীর দিকে তাকালো। তার চোখে এক ধরনের মায়াবী আলো, চোখ দুটো কিঞ্চিত ছলছল করছে। সানাম চৌধুরীর গভীর ভালোবাসার কাছে মেয়েটা নিজেকে সামলাতে পারছে না। সে এলোমেলো কণ্ঠে বলে উঠল, চাই। আপনি জানেন, আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এই যে আপনি আমার পাশে আছেন, তা আমাকে সর্বদা সাহস দেয়। আপনি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ নেতা সাহেব। ভালোবাসি আমি আপনাকে।
বউয়ের কণ্ঠে গভীর অনুভূতি দেখে সামান্য হাসল সানাম চৌধুরী। বউয়ের ধরে রাখা হাতটা কোমলভাবে মুছতে লাগলো, এরপর গাঢ় কণ্ঠে জানান দিল, তোমার অসুখ বা ক্লান্তি যতই হোক, আমি তোমার পাশে থাকবো জান। তোমার সুস্থতা আমার সবচেয়ে বড় কামনা। ভালোবাসা, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি আমার মিষ্টি বউ পাখিটাকে। রাত্রিপ্রিয়া সানাম চৌধুরীর দিকে তাকিয়ে তার চোখে এক ধরনের শান্তি খুঁজে পেল। বুঝতে পারল যে তার পাশে থাকা সানাম চৌধুরী তার জীবনকে সত্যি সুন্দর করে তুলেছে। দুজনের মধ্যে চিরকাল সম্পর্কের এই গভীরতা, এই ভালোবাসা তাদের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। এভাবেই কেটে গেল কিছু সময়। এর মধ্যে ওদের দরজার টোকা পড়ল। সানাম চৌধুরী জানতে চাইল। কে? দরজার ওপাশে দাঁড়িয়ে তানিয়া চৌধুরী জবাব দিল, আমি। ও মা, এসো ভেতরে এসো, দরজা খোলাই আছে। ছেলের কথা শুনে ভেতরে প্রবেশ করল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। এর মধ্যে তানিয়া চৌধুরী রাত্রিপ্রিয়ার দিকে এগোতে এগোতে বিচলিত হয়ে বলল, তোদের কি খবর বলতো? তোরা যে ওখান থেকে এলি আর তো গেলি না। রাত, তোমার শরীর কি বেশি ক্লান্ত লাগছে? একটু। বলো কি, আবার জ্বর এলো না তো? না, জ্বর নেই। ক্ষীণ কণ্ঠে জবাব দিল রাত্রিপ্রিয়া। যা শুনে রোকসানা চৌধুরী বলল। এরপর ওরা দুজা মিলে ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো। মা চাচিকে কথা বলার সুযোগ দিয়ে সানাম চৌধুরী রুম থেকে বের হয়ে গেলেন। যা দেখে তানিয়া চৌধুরী ছেলেকে জিজ্ঞেস করলো, ও শানু। সানাম চৌধুরীকে তার মা মাঝে মধ্যে আদর করে শানু ডাকে। তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও না মা, একটু সামনে যাচ্ছি। রাত ভালোই হয়েছে, তোরা খাবি না? খাবো, খাবার রেডি করো। খাবার আসছে না? হ্যাঁ আসছে। সানাম চৌধুরী আর কথা বাড়ালো না, বাইরে চলে গেলেন। তানিয়া চৌধুরী এবার রাত্রিকে জিজ্ঞেস করলো, রাত, তুই কি খাবি? কি খেতে ইচ্ছে করছে? আমার তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না মামুনি। তোমরা যা খাবে আমিও তাই খাবো। আচ্ছা তুই ডাইনিংয়ে যাবি? আচ্ছা তুই ডাইনিংয়ে যাবি নাকি তোর খাবারটা রুমে পাঠাবো? রুমে দেয়া লাগবে না, আমি যেতে পারবো। বলতে বলতে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। তাকে দুপাশ দিয়ে চটজলদি ধরল দুজা। বলল, সাবধানে চল। যেন রাত্রিপ্রিয়া ভীষণ অসুস্থ, হাঁটতে চলতে পারে না। কিন্তু রাত ততটাও অসুস্থ না, মেয়েটা দিব্যি যেতে পারত। দুই মামুনির কাণ্ড যত্ন দেখে হঠাৎ করে চোখ ভিজে উঠল রাত্রিপ্রিয়ার। এতটা যত্ন ভালোবাসার কি তার জন্য প্রাপ্য? আদৌ কি সে এত কিছুর যোগ্য? এত ভালোবাসা কি তার কপালে সইবে? অজানা এক ভয়, আশঙ্কা জড়ো হয়ে গেল মেয়েটার। এবার শব্দ করেই কেঁদে উঠল রাত্রিপ্রিয়া। হঠাৎ মেয়েটাকে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। ওরা একসঙ্গে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুই হঠাৎ এভাবে কাঁদছিস কেন? রাত্রিপ্রিয়া আচমকা দু মামুনিকে দু হাতে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে শোধালো, তোমরা এত ভালো, তোমরা সবাই এত এত ভালো কেন মামুনি? মেয়েটার আচরণে ওরা দুজনেই স্বস্তি পেল যেন। যাক বাবা, মেয়েটার কিছু হয়নি। রোকসানা চৌধুরী এবার হাসতে হাসতে বলল, আমরা কি বেশি ভালো? রাত্রিপ্রিয়া আবেশে মাথা ঝুঁকিয়ে নাক টেনে টেনে জানালো, ভীষণ। তোমরা সবাই এত ভালো, এত যত্নশীল। মাকে হারানোর পর তোমাদের জন্যই তো আমি এতটা শক্তি পাই। তানিয়া চৌধুরী রাত্রিপ্রিয়ার মাথায় হাত রেখে বলল, বোকা মেয়ে, তুই তো আমাদেরও একটা অংশ। তোর ভালো থাকা আমাদের সকলের ভালো থাকা। তুই তোর তুই তোরা আমাদের সন্তানরা যদি ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকি। তোদের আনন্দেই আমাদের আনন্দ। তার সাথে একযোগ হয়ে রোকসানা চৌধুরী বলল, হ্যাঁ হ্যাঁ আপা ঠিক বলছে, তুই তো আমাদেরই মেয়ে। দেখো বোকার মতো কেঁদে কুটে মেয়েটা চোখ দুটো কি করেছে। আবেশে স্বস্তিতে ওদের স্নেহ ভালোবাসার কাছে রাত্রিপ্রিয়ার মাথা নিচু হয়ে গেল। মেয়েটা নিচু হয়ে এখনও লাগাতার নাক টানছে। তাৎক্ষণিক তানিয়া চৌধুরী ওর মাথাটা এক হাতে উঁচু করে ধরল, অন্য হাত দিয়ে নিজের আঁচল চোখের পানি মুছে দিতে দিতে বলল, হয়েছে হয়েছে, থাক আর কাঁদতে হবে না, চল খাবি।
রাত্রিপ্রিয়া নিজেকে সামলে নিল, হাসি হাসি মুখে সামনে পা বাড়ালো। মানসিক তৃপ্তির কাছে তার এতক্ষণের শরীরের ক্লান্তিটুকু কেটে গেছে। বাইরে গিয়ে নিজেই সবাইকে খাবার খেতে ডাকলো। অবশেষে চৌধুরী পরিবার সবাই একসঙ্গে ডিনার শেষ করলো। আজ আর ডিনার শেষে তাদের গভীর রাত অবধি জমজমাট আড্ডা হলো না। খাবার শেষে টুকটাক কথা বলে বড়রাও ঘুমোতে গেল, ছোটরাও আর বাইরে গেল না, যে যার রুমে চলে গেল। ওদের আজকের আড্ডা এখানে স্থগিত রইল। আরও একটি নতুন ভোর, নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশা বুকে নিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। রাত 2:20। এই মাঝরাতে রাত্রিপ্রিয়ার হুট করেই ঘুমটা ভেঙে গেল। তার নেতা সাহেব ঘুমোচ্ছেন। রাত্রিপ্রিয়া একা একা অন্ধকার রুমে অস্থির লাগছে। তার বাইরে যেতে ইচ্ছে করছে। সমুদ্র থেকে আসে ঢেউয়ের গর্জনের কাছ থেকে শুনতে ইচ্ছে করছে। আজ এই মাঝরাতে তার অদ্ভুত ধরনের সব ইচ্ছে মাথায় ভর করল। সে উঠে ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে নীল রঙের একটা জর্জেট শাড়ি পরল, 2 হাত ভর্তি কাচের চুড়িও পরল। এরপর হালকা একটু সাজুগুজুও করল। চুলটা আঁচড়ে হাত খোপা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা কালো টিপ। নিজেকে পরিপাটি করে তড়িঘড়ি করে ঘুমন্ত প্রিয় মানুষটাকে ডাকল। শুনুন, এই উঠুন নেতা সাহেব। আকস্মিক মেইলি ডাকে সানাম চৌধুরীর ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে বসল সে, কিছু না বুঝে ব্যাকুল কণ্ঠে শোধালো, কি হয়েছে? তুমি ঠিক আছো রাত? এর মধ্যে রোমের সবকটা আলো জ্বালিয়ে দিল রাত্রিপ্রিয়া। অন্ধকার রোমে আচমকা আলোর মাঝে নীল রঙের শাড়ি পরা মেয়েটাকে দেখে সানাম চৌধুরীর বুকে ধাক্কা খেল। সে খানিকক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল। ব্যাপার কি? রাত্রিপ্রিয়া চমৎকার এক হাসি দিয়ে বলল, চলুন। কোথায়? বাইরে। এখন? হ্যাঁ হ্যাঁ, দেখুন না, ওই দেখুন, আকাশে মস্ত বড় একটা রূপালী চাঁদ। শুনুন না, নদীর তীব্র গর্জন আমায় খুব করে টানছে। তুমি অসুস্থ, এখন না গেলে হয় না জান। না না, হবে না হবে না, দেখুন না শাড়ি পরেছি। অপরূপ লাগছে তোমাকে। আপনিও হলুদ পাঞ্জাবি পরুন। হলুদ কেন? আজ এক রাতের জন্য আপনি হবেন আমার হিমু, আর আমি হব আপনার রূপা। আমার খুব ইচ্ছে ছিল জানেন, কোনো এক মধ্যরাতে হিমুর রূপা হয়ে আমি আপনার সাথে খালি পায়ে উদ্দেশ্যহীন হেঁটে বেড়াবো। আজই এই হচ্ছে ইচ্ছে পূরণের মাহেন্দ্রক্ষণ। প্লিজ নেতা সাহেব, চলুন না, চলুন। মাঝরাতে বউয়ের উত্তেজিত আবদার শুনে ঠোঁট এড়িয়ে হাসল সানাম চৌধুরী। তার এতক্ষণের ঘুম ঘুম ভাবটা কেটে গিয়েছে। তাৎক্ষণিক বিছানা থেকে নামতে নামতে রাত্রির মুখোমুখি হলো, আলতো হাতে ওর গাল টেনে দিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, সানাম চৌধুরী তার মনোহরিণীর কোনো ইচ্ছে অপূর্ণ রেখেছে কখনো? তুমি আমাকে জাস্ট 5টা মিনিট সময় দাও জান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। রাত্রিপ্রিয়া হেসে মাথা নাড়ল। তাৎক্ষণিকভাবে তার প্রিয় পুরুষের হাতে তুলে দিল পছন্দের হলুদ পাঞ্জাবিটি, সাথে সাদা পাজামা। সানাম চৌধুরী হাসি মুখে সেগুলো নিয়ে চলল ওয়াশরুমে। কিছুক্ষণ পরেই তারা এই মধ্যরাতে আজকের হিমরূপা হয়ে বেরিয়ে পড়ল। সমুদ্র পাড়ের নরম বালির ওপর দিয়ে পাশাপাশি খালি পায়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে একজোড়া যুবক যুবতী। দুজনের মুখে স্বচ্ছ হাসি, চাঁদের রূপালি আলোতে তাদের মুখ দুটো জল করছে। মাঝে মধ্যে দমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় তাদের, মাঝে মধ্যে কিছু দুষ্টু হাওয়া এসে এলোমেলো করে দেয় সানাম চৌধুরীর প্রিয়সীর শাড়ি, মাথার ছোট ছোট চুল। তীব্র হাওয়ার তোপের সাথে আচমকা চমকে চমকে প্রিয় পুরুষের বাহুডুরে ঢুকোয় মেয়েটা। পুরুষটি সযত্নে নিজের সাথে আগলে নেয় তাকে। দৃশ্যটি বেশ সুন্দর। এভাবেই তারা বেশ কিছু সময় হাঁটল। এর মধ্যে রাত্রিপ্রিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল সমুদ্রের নিকটে। মৃদু কণ্ঠে প্রিয় পুরুষকে জানায়, এখন আর হাঁটতে ইচ্ছে করছে না। তাৎক্ষণিক তার পাশাপাশি বসলো সানাম চৌধুরী, কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার শরীর কি বেশি ক্লান্ত লাগছে বউ? না, আমার বেশ ভালো লাগছে। নতুন এক পরিবেশে আমি আপনাকে নতুনভাবে উপভোগ করছি। তোমার সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই রাতটাকে এত স্নিগ্ধ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ। আমাদের স্মৃতির পাতায় আরো একটা সুন্দর রাত যুক্ত হলো। রাত্রিপ্রিয়া হাসলো, বলল, শুধু ধন্যবাদ দিলে তো হবে না নেতা সাহেব। আর কি চাই? জড়িয়ে ধরুন, আমার শীত শীত লাগছে, আপনি উত্তাপ দিন। সানাম চৌধুরী সাথে সাথে বউয়ের পেছনে বসলো এবং পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরলো তাকে, বলল, চলো এবার কিছুক্ষণ নিঃশব্দে এই রাতের সৌন্দর্য উপভোগ করি। এত সুন্দর রাত, একে পুরোপুরি উপভোগ করা উচিত।
রাত্রিপ্রিয়া নিশ্চুপ। শীত শীত পরিবেশে প্রিয় পুরুষের উত্তাপে বেশ আরাম পাচ্ছে সে। সুখ সুখ অনুভূতি নিয়ে প্রিয় মানুষটার বুকের সাথেই মাথা এলিয়ে দিল। এতে সানাম চৌধুরী হাতের বাঁধন খানিকটা গাঢ় করল। কিয়ৎক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। রাত্রি গভীর থেকে গভীরও হতে থাকে। সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ আর রাত্রিপ্রিয়ার নিঃশব্দ নিঃশ্বাসের মাঝে এক মিষ্টি শান্তি বিরাজ করছে। সানাম চৌধুরী পেছনে বসা অবস্থায় রাত্রিপ্রিয়ার একটি হাত ধরে রেখেছে। রাত্রিপ্রিয়ার চোখ বন্ধ, যেন এই মুহূর্তের স্নিগ্ধতা গভীরভাবে অনুভব করতে পারছে। এর মাঝে আচমকা রাত্রিপ্রিয়া শোধালো, মিস্টার লিডার, would you like a tight hug and a deep little kiss? এই প্রথম নিজ থেকে আকস্মিক রাত্রিপ্রিয়ার এহেন আদুরে কথা শুনে চোখ ছোট ছোট করে ফেলল সানাম চৌধুরী। কিয়ৎক্ষণ পর অবাক হয়ে শোধালো, হোয়াট ডিড ইউ সে? প্লিজ রিপিট। আর ইউ শিওর? Yes. বউয়ের ইয়েস বলতে সামান্য দেরি হলেও সানাম চৌধুরীর হাতের বাঁধন গাঢ় থেকে প্রগাঢ় হতে এই সামান্যটুকু দেরিও হলো না। পরপর তাদের শক্ত এক আলিঙ্গন হলো। ঠোঁটে ঠোঁটে চুমুর বিপ্লব হলো। প্রগাঢ় এই সময়টাকে আরও রঙিন করতে সানাম চৌধুরী মোলায়েম কণ্ঠে শোধালো, জান, চোখটা বন্ধ করো।